নমস্কার। স্যাটারডে সাসপেন্স উইথ জয়ন্তীতে আজ সন্ধ্যায় আপনাদের সবাইকে স্বাগত জানাই। প্রতি শনিবার ঠিক সন্ধ্যা 7টার সময় আমি আপনাদের কাছে আসি একটি নতুন লেখা স্বরচিত অলৌকিক গল্পের উপহার নিয়ে। আজও ঠিক তেমনিভাবে আপনাদের কাছে চলে এসেছি। আশা করি এতদিনে আমার চ্যানেলটির সঙ্গে আপনারা পরিচিত হয়ে গেছেন এবং নিয়মিত আমার চ্যানেলটিতে গল্প শুনতে আসেন। আমি তাও আবার আপনাদের কাছে অনুরোধ করব, গল্প শুনে যদি ভালো লাগে তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর সঙ্গে থাকবেন, আর কমেন্ট, লাইক, শেয়ার করে দিয়ে আমাকে আরও উৎসাহিত করবেন যাতে পরবর্তীকালে আমি আরও ভালো ভালো ভিডিও বানাতে পারি। আসুন তবে শুরু করা যাক আজকের গল্প। আজকের গল্পের নাম শেষ ট্রেনের যাত্রিনী। শেষ ট্রেনে বান্ধবীর বিয়ে বাড়ি থেকে ফিরছিল শালিনী। লেট করেছে ভীষণ ট্রেনটা। অবশ্য লেট করেছিল বলেই ট্রেনটা পেয়েছে শালিনী। কম্পার্টমেন্টে কেউ নেই, শুধু এক কোণে একটা কম বয়সী বউ আপাদ মস্তক মুড়ি দিয়ে সিটের ওপর পা তুলে গুটি সুটি মেরে বসে আছে। মেয়েটির কাপড় চোপড় ছেঁড়া, নোংরা, দেখলেই বোঝা যায় মহিলা খুব গরিব। কোন ভোর থাকতে উঠে ট্রেন ধরে গ্রামগঞ্জের যেসব মহিলারা শহরে আসে, শাক, পাতা, গেঁড়ি, গুগলি, ডুমুর, মোচা, কচু, তাল ইত্যাদি নিয়ে এই মেয়েটি তাদেরই একজন। এরা সারাদিনে যা রোজগার করে তার কিছুটা দিয়ে বাড়ির জন্য দরকারি এটা সেটা কিনে নিয়ে যায়। সাধারণত সন্ধ্যার ট্রেনেই বাড়ি ফেরে এরা। কোনো কারণে হয়তো এই মেয়েটির দেরি হয়ে গেছে, তাই রাতের ট্রেনে ফিরছে। হয়তো শেষের দিকের কোনো একটা স্টেশনে ওর বাড়ি। সবাই নেমে গেছে যে যার মতো নিজের স্টেশনে। গোটা লেডিস কম্পার্টমেন্টে আজ বউটি শুধু একা। জানলা দিয়ে হু হু করে ঢুকে আসছে রাতের শীতল বাতাস। সারাদিনের পরিশ্রমে ক্লান্ত মেয়েটি তাই ঘুমিয়ে পড়েছে। যাই হোক, ঘুমন্ত হলেও তবু তো একজন সহযাত্রিনী বটে। শালিনী মনে মনে যেন কিছুটা হলেও ভরসা পেল। আসলে এতটা রাত যে হয়ে গেছে কথায় কথায় ও বুঝতেই পারেনি। যখন খেয়াল হলো ততক্ষণে আগের ট্রেনটা বেরিয়ে গেছে। এটাও হয়তো বেরিয়ে যেত যদি না বান্ধবী ঈশিতার দাদা ওকে বাইকে করে স্টেশনে পৌঁছে দিয়ে একেবারে ট্রেনে তুলে না দিত। ট্রেনে উঠে পড়া থেকে স্বস্তির নিঃশ্বাস ছেড়ে শালিনী মনে মনে বলল, যাক বাবা, ট্রেনটা তো পেয়ে গেছি শেষ পর্যন্ত। ট্রেনে একবার উঠে পড়া মানেই বাড়ির চেনা স্টেশন, নিজের বিছানা, মায়ের বকুনি। ওহ, এক এক সময় মায়ের মুখের পরিচিত বকুনিগুলোকেও যেন মায়ের আদরের মতোই মিঠে মনে হয়। অন্তত এই মুহূর্তে সেটাই মনে হচ্ছে শালিনীর। ট্রেন ছোটা শুরু করতেই নিশ্চিন্ত মনে জানলার ধারের একটা সিটে বসে এইবার শালিনী ব্যাগ থেকে মোবাইল বের করে মাকে একটা ফোন করলো। হ্যালো মা, আমি ট্রেন পেয়ে গেছি। না না, একদম ফাঁকা, জানলায় ধারে বসেছি। হ্যাঁ, ঘন্টা খানেকের মধ্যেই পৌঁছে যাচ্ছি। না না, আমি একা নয়, ভেবো না, আরো একজন মহিলা রয়েছে কামরায়। আরে না না, ওসব কিচ্ছু হবে না, মোটে তো 10-12টা স্টেশন, ঠিক পৌঁছে যাব। বড় জোর 11টা বাজবে। আচ্ছা রাখছি তবে এখন, তুমি শুয়ে পড়ো মা। ওদিক থেকে মা ঝাঁঝিয়ে উঠে বললেন, হ্যাঁ আমি তো শুয়ে পড়বই নিশ্চিন্তে। মেয়ে বাড়ি ফিরবে রাত 12টায় একা একা, আমার তো শুয়ে পড়বারই কথা। এত দেরি করলি কেন? জানিস না দিনকাল ভালো নয়? তার উপর তুই একা একটা মেয়ে, তাড়াতাড়ি খেয়ে বেরিয়ে আসতে পারলি না? শালিনী বলল, আরে খাবার পর বেরিয়েই তো পড়েছিলাম, ভাবলাম যাবার আগে একবার ঈশিতার সঙ্গে দেখা করে যাই। ও ততক্ষণে বাসর ঘরে ঢুকে পড়েছে, আমাকে দেখে নতুন বরের সঙ্গে আলাপ করিয়ে দিল।
কথাবার্তা বলতে বলতে দেরি হয়ে গেল। বুঝতে পারিনি মা, আসলে নতুন বর, তার সঙ্গে দু একটা কথা না বলে অভদ্রের মতো চলেও আসতে পারছি না। কি করি বলো তো? মা বললেন, কি আর করবি, সাবধানে আয়। ফের কখনো এরকম রিস্ক কিন্তু নিবি না, বলে দিচ্ছি, খবরদার। আজকাল প্রতিদিন কি হচ্ছে সবই তো জানিস, রোজ কাগজে পড়ছিস, তবু কেন যে তোদের আক্কেল হয় না। মা রেগে গিয়ে দুম করে ফোনটা রেখে দিলে। মুচকি হাসল শালিনী মায়ের রাগের বহর দেখে। ফোন যথাস্থানে রেখে দিয়ে শালিনী আর একবার সবজিউলি মেয়েটার দিকে ভালো করে তাকালো। এখনো একইভাবে সিটের ওপর পা তুলে জানলার গায়ে মাথাটা হেলিয়ে কাত হয়ে অঘরে ঘুমিয়ে যাচ্ছে বউটি। মুখটা দেখা যাচ্ছে না ভালো করে, কিছু রুক্ষ চুল উঠছে উধাও হাওয়ায়। কেমন যেন মায়া লাগলো শালিনীর মেয়েটাকে দেখে। ওর সঙ্গে কথা বলতে ইচ্ছে করলো, কিন্তু যা ঘুমাচ্ছে ও, ডাকলে হয়তো বিরক্ত হবে। শালিনী ঘড়িতে দেখলো 10টা 15। ইস, সত্যি বড্ড রাত হয়ে গেল আজ। জানলা দিয়ে বাইরে তাকিয়ে থাকতে থাকতে শালিনীর মনে পড়ে যাচ্ছিল ঈশিতা আর তার বরের কথা। ভদ্রলোক কিন্তু বেশ মিশুকে, সেই সঙ্গে যথেষ্ট কেয়ারিংও বটে। শালিনীর সঙ্গে আলাপ করতে করতে নিজের থেকেই জানতে চাইল, আপনার সঙ্গে কেউ আছে তো ম্যাডাম? নেই? সে কি, এত রাতে একা যাবেন? এই সময় ট্রেন তো প্রায় ফাঁকা হয়ে যায়। না না, এটা একদম ঠিক করেননি। শালিনী হেসে বলল, না না, কিছু হবে না, আমি তবে আসি। ভদ্রলোক বললেন, আপনি বরং আজ রাতটা এখানেই থেকে যান, জমিয়ে আড্ডা দেয়া যাবে বাসরে। শালিনী বলল, না না, বাড়ি ফিরতেই হবে আমায়, মা বাবা না হলে ভীষণ ভাববেন। থেকে যাব বলে তো আসিনি ভাই। বেশ অনেকক্ষণ ধরে চাপান উতর চলার পর অবশেষে ঈশিতার বর ছোট একটা দীর্ঘশ্বাস ফেলে বলেছিল, কিছুতেই যখন থাকবেন না তখন আর কি করা যাবে, আসুন তবে, দেরি করে লাভ নেই। এরপর ঈশিতাই ওর দাদাকে বলল, তুই শালিনীকে স্টেশনে পৌঁছে দিয়ে আয় দাদা, না হলে শেষ ট্রেনটাও পাবে না। বিয়ে বাড়ির হাজার কাজ ফেলেও ঈশানদা ওকে বাইকে বসিয়ে নিয়ে স্টেশনে পৌঁছে দিয়ে এলো। শুধু পৌঁছে দিয়েই যে চলে গেল তা নয়, একেবারে ট্রেনে উঠিয়ে দিয়ে তবে গেল। সত্যি ওদের দায়িত্বজ্ঞানের তুলনা নেই। ভাবতে ভাবতে অন্যমনস্ক হয়ে পড়েছিল শালিনী। হঠাৎ দেখল জানলার বাইরে আকাশে ঘন ঘন বিদ্যুৎ চমকে যাচ্ছে। কুটকুটে কালো অন্ধকার আকাশটাকে কোনো ক্রুদ্ধ দানব যেন ফালা ফালা করে ফেলছে বিদ্যুতের চাবুক মেরে মেরে। বাতাসটাও আর আগের মতো শান্ত স্নিগ্ধ মনোরম নেই, ঝড়ের মতো হাওয়া বইছে, সঙ্গে মিহি জলকণা। বাইরে বৃষ্টি নামলে বুঝি? এই ভয়টাই করছিল শালিনী। সঙ্গে ছাতা টাতা কিচ্ছু নেই। আসলে বিয়ে বাড়ি যাবার জন্য তুমুল রকম সাজসজ্জা করে কেউ কি ছাতা সঙ্গে নেয় নাকি? মা অবশ্য পই পই করে বলেছিলেন ছাতা নিয়ে বেরোতে, কিন্তু মায়ের কথা সবসময় কি আর শোনা যায়? যথারীতি আজও শোনেনি শালিনী। আজও মাকে মিছিমিছি করে বলেছে, নিয়েছি তো ছাতা, ব্যাগে আছে। এইবার রাত দুপুরে ভিজে চুপচুপে হয়ে বাড়ি ফিরলে কিরকম অভ্যর্থনাটা পাবে ভাবতেই গায়ে কাঁটা দিয়ে উঠল শালিনীর। তবে তার থেকে বেশি ভয় পেল পরনের বেনারসি শাড়িটার কথা ভেবে। কতদিন আগে থাকতে অনেক বলে কয়ে তবে শাড়িখানা পরতে দিয়েছে মা আজ। আর স্টেশনে নেমে 1 কিলোমিটারের মতো হাঁটতে হবে তাকে। এত রাতে এই বৃষ্টিতে নিশ্চয়ই কোনো রিক্সা পাবে না, হেঁটেই যেতে হবে গোটা পথটুকু। ততক্ষণে এই দামি বেনারসি শাড়িখানা কি আর শাড়ি থাকবে? কি হবে? মায়ের খুব শখের শাড়ি, মায়ের বউ ভাতের শাড়ি। হে ভগবান, থামিয়ে দাও বৃষ্টি। শিমুলতলা আরো 8টা স্টেশনের পর। ততক্ষণে বৃষ্টিটা থামিয়ে দাও ঠাকুর, তোমায় উপোস করে পুজো দেব কালী পুজোর দিনে। মনে মনে পাড়ার কালী মন্দিরের জাগ্রত মা কালীর কাছে মানত করতে থাকে শালিনী। কিন্তু এত অনুনয় বিনয়েও বিশেষ কাজ হলো না, ঠাকুর শুনলেন না। উপরন্তু আরো জোরে বৃষ্টি নামল। জানলাটা বন্ধ করতে গিয়ে শালিনী দেখল বন্ধ করা যাচ্ছে না, কিসে যেন একটা আটকাচ্ছে।
তাকিয়ে দেখল সবজির ঝুড়ি সামনে মেঝেতে নামিয়ে রেখে বউটি তখনও ঘুমিয়ে যাচ্ছে অঘরে। ও যে জানলাটায় বসেছে সেখানে আগে থেকেই জানলাগুলো বন্ধ করা ছিল, একটু ঝাঁট আসছে না তাই। শালিনী উঠে গিয়ে বউটির ঠিক মুখোমুখি জানলার পাশে সিটটায় গিয়ে বসলো। বসবার সময় গায়ে একটু পা লেগে যেতে বউটা একটু নড়ে চড়ে উঠে আবার যেমন মুখ হাত ঢেকে জড়সড় হয়ে ঘুমোচ্ছিল অঘরে, তেমনি ঘুমাতে লাগলো। কি একটা স্টেশনে থামলো ট্রেনটা। নাম পড়া যাচ্ছে না আবছা আলোয়, কেউ উঠলো না, নামলোও না। বৃষ্টির ঝাঁটে ঝাপসা আর কেমন যেন ভৌতিক দেখাচ্ছে স্টেশনের আলোগুলো। শালিনীর এবার কেমন যেন একটু ভয় ভয় করছে। 1 মিনিট দাঁড়িয়েই ছেড়ে দিল ট্রেনটা। হঠাৎ একটা জোর শব্দ হলো, অনেকগুলো পায়ের জুতোর শব্দ। চমকে তাকিয়ে শালিনী দেখল 4-5টা গুন্ডা টাইপের ছেলে ট্রেন ছেড়ে দেবার খানিক পর চলন্ত ট্রেনে লাফিয়ে উঠেছে। কিন্তু এটা তো লেডিস কম্পার্টমেন্ট। শালিনী একবার ভাবলো, বলে ওঠে, এই যে দাদা, এটা তো লেডিস, আপনারা নেমে যান পরের স্টেশনে। কিন্তু ছেলেগুলোর দিকে তাকিয়েই মুখের কথা মুখেই রয়ে গেল তার। আর চোখে ছেলেগুলোকে দেখেই ভয়ে মুখ শুকিয়ে গেল শালিনীর। রীতিমতো গুন্ডা মার্কা ছেলেগুলো উঠেই নিজেদের মধ্যে হাসি ঠাট্টা শুরু করে দিয়েছে। আর কি অশ্লীল তাদের কথাবার্তা! সবাই যে চূড়ান্ত মাতাল সেটা বোঝা যাচ্ছে ওদের মুখ থেকে বেরোনো গন্ধে। সারা কম্পার্টমেন্টটা বিশ্রী উৎকট মদের গন্ধে ভরে গেছে। গা গলিয়ে উঠছে শালিনীর, ওয়াক উঠে আসছে। তবু জোর করে মুখে শাড়ির আঁচল চেপে ঘাপটি মেরে বসে রইল শালিনী। ছেলেগুলো বসেছে ওর ঠিক পিছনের সিটে, সম্পূর্ণ উল্টো দিকে বলে ওকে দেখতে পায়নি। সম্ভবত চুরি ডাকাতি বা ছিনতাই জাতীয় কোনো একটা দুষ্কর্ম করে ফিরছিল ওরা। শালিনী নামবে বাঘা যতীনে, ওরা নামবে শিয়ালদায়। ওদের কথাবার্তা থেকেই সেটা স্পষ্ট বোঝা যাচ্ছে। শালিনীর বুক ঢিপঢিপ করতে লাগলো ভয়ে। এখনো এতগুলো স্টেশন, এই গুন্ডাগুলোর সঙ্গে একসাথে যেতে হবে। হে মা কালী, রক্ষা করো মা, রক্ষা করো। হঠাৎ একটা ছেলে জড়ানো গলায় বলে উঠল, আর নেশাটা বড্ড বেশি হয়ে গেছে মাইরি, আমার ঘুম পাচ্ছে খুব। আমি ওদিকের ফাঁকা সিটগুলোয় গিয়ে শুয়ে পড়ছি, তোরা নামবার সময় আমাকে ডেকে নিস। অন্য ছেলেগুলো বলল, ঠিক আছে ঠিক আছে, যা শুয়ে পড়, পা টলছে তোর। ছেলেটা শোবার জন্য উঠে দাঁড়িয়ে চারদিক দেখতে দেখতেই ভয়ে কুঁকড়ে থাকা শালিনীকে দেখে ফেলল। আরে! অপ্রত্যাশিত আনন্দে চিৎকার করে উঠল ছেলেটা, আরে ইয়ার, এদিকে দেখে যা, কি চিজ মাইরি, একদম কারিনা কাপুর। অন্যরা ছেলেটার চিৎকার শুনে টলতে চলতে ছুটে এলো সবাই। শালিনীকে এক কোণে সিটিয়ে বসে থাকতে দেখে উল্লাসে যেন ফেটে পড়ল তারা। 5-5টা গুন্ডা ছেলে ক্ষুধার্ত হায়নার মতো চারিদিক থেকে ঘিরে ধরল শালিনীকে। ছেলেগুলোর পরনে হাঁটু ফাটা জিন্স, রং বেরঙের ময়লা টি শার্ট, এক কানে দুল, হাতে বালা, লালচে চুলগুলো ওদের মাথায় সজারুর কাঁটার মতো খোঁচা খোঁচা হয়ে আছে। সবারই পা টলছে, গা থেকে বেরিয়ে আসছে উৎকট মদের গন্ধ। ওদের মধ্যে 2টো ছেলে শালিনীর পাশে গা ঘেঁষে এসে বসলো, আর বাকি 3জন বসলো ঠিক শালিনীর মুখোমুখি। এবার ওরা শালিনীর সামনে হাত পা নেড়ে নানা রকম অশ্লীল অঙ্গভঙ্গি করে সিটি বাজিয়ে গান করতে লাগলো। हम तुम एक कमरे में बंदी हो আর চাবি খো যায়। নেশার ঘোরে একটা ছেলে শালিনীর কাঁধে হাত রেখে কি একটা বলতে যাচ্ছিল। এমন সময় হঠাৎ কড়কড় করে বাজ পড়ল। বিদ্যুতের আলো ঝলসে উঠল। বাইরে নিশ্চিম ফাঁকা মাঠ ধু ধু করছে। বিদ্যুতের আলোয় হঠাৎ উজ্জ্বল হয়ে উঠল চারিদিক। শালিনী ভয়ে আঁতকে উঠে চিৎকার করে উঠল, না, ছেড়ে দিন আমায়, ছেড়ে দিন, পায়ে পড়ি আপনাদের, ছেড়ে দিন আমায়। ওর ভয়ার্ত চিৎকারে
ছেলেগুলোর উৎসাহ যেন আরো বেড়ে গেল। শালিনীর দিকে লোলুপ নয়নে তাকিয়ে হো হো করে দুলে দুলে হাসতে লাগলো তারা। একটা ছেলে শালিনীর দিকে একটা হাত বাড়িয়ে দিয়ে বলল, এসো না মায়েরি, একটু মজা করি, এমন বৃষ্টির রাত। আর একজন পকেট থেকে ছোট একটা বোতল বের করে বলল, এসো না ডার্লিং, একটু প্রসাদ করে দাও, দেখবে ফুরফুরে হয়ে যাবে মেজাজ। নাও হাঁ করো তো দেখি, আমি খাইয়ে দিই। ছেলেটা জোর করে শালিনীর মুখে মদ ঢেলে দিতে যাচ্ছে, ঠিক এমনি সময় সহসা যেন একটা বিস্ফোরণ হলো কামরার মধ্যে। এতক্ষণ এক কোণে জড়সড় হয়ে ঘুমোতে থাকা সবজি ব্যাপারী মেয়েটি উঠে দাঁড়ালো হঠাৎ। গুন্ডা ছেলেগুলো এতক্ষণ বউটাকে লক্ষ্যই করেনি, কিংবা লক্ষ্য করেও বিশেষ পাত্তা দেয়নি। বউটি এখন সহসা আড়মোড়া ভেঙে উঠে দাঁড়ালো। শালিনী দেখল রোগা কালো নিতান্ত সাধারণ চেহারার একটা সাধারণ গ্রাম্য বউ। বউটা উঠে দাঁড়িয়েই খুব শান্তভাবে মদ খাওয়াতে আসা ছেলেটার হাতখানা ধরে পেছন দিকে মুচড়ে দিল। ছেলেটা যত্তনায় চিৎকার করে উঠল, বাবা গো! অন্যরা ওর চিৎকার শুনে বউটির দিকে ঘুরে দাঁড়ালো। সবাই মিলে এবার শালিনীকে ছেড়ে দিয়ে ওই নিরীহ চেহারার বউটার ওপরেই ঝাঁপিয়ে পড়ল। এক পাল ক্ষুধার্ত হায়নার মতো ঝাঁপিয়ে পড়ল তারা বউটির ওপর। কিন্তু সেই মুহূর্তে শালিনী বউটির দিকে তাকিয়ে যা দেখল, তাতে খাড়া হয়ে উঠল তার গায়ের সমস্ত লোম। শালিনী দেখল বউটার চোখ দুটোর জায়গায় কোনো চোখ নেই, তার বদলে আছে মস্ত বড় দুটো গর্ত, আর সেই গর্ত থেকে ধক ধক করে জ্বলছে জ্বলন্ত দুটুকরো কয়লা। এই দৃশ্য দেখে ততক্ষণে আতঙ্কে পশুর মতো চিৎকার করে পিছু হটতে শুরু করে দিয়েছে ছেলেগুলো। বউটি দু হাত প্রসারিত করে শান্ত পায়ে ধীরে ধীরে এগিয়ে চলেছে তাদের দিকে একটু একটু করে। তার সেই প্রসারিত হাত দুটো তখন যেন দুটো বাঘের থাবা। সেই থাবা থেকে বেরিয়ে আছে বড় বড় লম্বা লম্বা নখ। বউটি ধপ ধপ করে এগিয়ে চলেছে, ঠিক যেন একটি ব্যাটারি চালিত যন্ত্র মানবী। ছেলেগুলো পিছু হটতে হটতে এগিয়ে চলেছে ট্রেনের দরজার দিকে। বউটি ওদের ঠেলতে ঠেলতে চলেছে, কোটর থেকে বেরিয়ে আসা দৃষ্টির আগুন ছড়াতে ছড়াতে চলেছে। শ্বাস রুদ্ধ করে তাকিয়ে আছে শালিনী, কিন্তু এইবার ভয়ে চোখ বন্ধ করে ফেলল সে। দরজার কিনারায় পৌঁছে গেছে ছেলেরা। এইবার তো ও পড়ে যাবে, ওরা কি ঘটতে চলেছে এইবার? উহ মাগো! ভয়ে দু হাতে চোখ বন্ধ করে ফেলল শালিনী। আর তখনই, ঠিক তখনই পর পর বেশ কয়েকটা বিভিন্ন কণ্ঠের তীব্র আর্তনাদ শোনা গেল ট্রেনের তলা থেকে। দুরন্ত গতিতে ধাবমান ট্রেনের তলায় পড়ে ততক্ষণে পিষে যাচ্ছে একটার পর একটা গুন্ডার শরীর। জল জ্যান্ত এতগুলো ছেলেকে চোখের সামনে এভাবে কাটা পড়তে দেখে ভয়ে আতঙ্কে প্রায় জ্ঞান হারিয়ে ফেলল শালিনী। কতক্ষণ যে এভাবে কেটে গেছে তার কে জানে। অল্প অল্প জ্ঞান ফিরে আসবার পরেও আতঙ্কে চোখ বন্ধ করে ওইভাবেই বসে রইল শালিনী, পাথরের মূর্তির মতো। বুকের মধ্যে এত জোরে লাফাচ্ছে হৃৎপিণ্ডটা যে তার মনে হচ্ছে দু হাতে চেপে ধরে থাকে, কিন্তু সেটা তা পারছে না। হাত পা জমে পাথর হয়ে গেছে ততক্ষণে তার, গলাটা শুকিয়ে কাঠ। কতক্ষণ যে এইভাবে পাথরের মূর্তির মতো দু হাতে মুখ চোখ ঢেকে বসেছিল সে নিজেই জানে না। হঠাৎ ঘাড়ে একটা হিমশীতল স্পর্শ। চমকে উঠে মুখ থেকে হাত সরালো সে। জল খাবে? শালিনী তাকিয়ে দেখল সেই সবজিউলি বউটা। অত্যন্ত নিরীহ চেহারার সেই বউটি এখন তাকে ভারী কোমল কণ্ঠে জিজ্ঞেস করছে, জল খাবে একটু? শালিনী মাথা নেড়ে জানালো হ্যাঁ। বউটি হাতের নোংরা থলির ভেতর থেকে একটা খুব পুরনো প্লাস্টিকের বোতল বের করে শালিনীর দিকে এগিয়ে দিল। শালিনী আবার একবার চোখ বড় বড় করে তাকিয়ে দেখল বউটার দিকে। খুবই সাধারণ শান্ত চেহারার এক পল্লী বধূ। তার চোখে
তখনও যেন ঘুমের রেশ লেগে রয়েছে। শালিনী ঢকঢক করে পুরো বোতলের জলটুকু এক নিঃশ্বাসে খেয়ে ফেলে ফাঁকা বোতলটা ফেরত দিল বউটিকে। বউটি নিঃশব্দে সেটি আবার থলিতে রেখে দিতে দিতে শালিনীকে বলল, কোথায় নামবে? শালিনী অতি কষ্টে কাঁপা কাঁপা গলায় বলল, বাঘা যতীন, এই তো আর 2টো স্টেশন পরেই। আপনি? বউটি বলল, এই তো আমিও এবার নামবো। শালিনীর মাথাটা ঘুরছে বনবন করে। এই মুহূর্তে সমস্ত কিছু যেন গুলিয়ে যাচ্ছে তার। একটু আগে এই শান্ত বউটির চোখের ফাঁকা গর্তের মধ্যেই তো সে 2টো জ্বলন্ত কয়লার টুকরো দেখেছিল। যে হাতখানা বাড়িয়ে এখন সে জলের বোতলখানা দিল, ওই হাতের আঙুলগুলোতেই তো দেখেছে বড় বড় লম্বা লম্বা নখ। তাহলে এ কে? আর সেই বা কে ছিল? বউটি আবার নিজের জায়গায় বসে পড়ল। জানলার বাইরে তাকিয়ে তাকিয়ে খুব শান্তভাবে নিজের মনেই বলতে লাগলো, জানো তো, একদিন আমার সঙ্গেও ঠিক এইরম হয়েছিল। কি হয়েছিল? এই যে ঠিক তোমার যেমন হলো আজ, আজ আর একটু হলেই তো চরম সর্বনাশ হয়ে যেত তোমার। সেদিনও ঠিক এই স্টেশনেই তারা উঠেছিল জানো। তারপর শালিনী প্রশ্ন করল। বউটি বলতে লাগলো, একদল মাতাল গুন্ডা হঠাৎ উঠে পড়েছিল নির্জন কামরায়। তারপর তারপর কি হলো? বউটি বলতে লাগলো, গোটা কামরায় আমি তখন একা, কেউ কোথাও নেই। সেদিন এমনি এক রাতে বাড়ি ফিরছিলাম আমি। সারা দিন বাড়ি বাড়ি শাকসবজি বেচে খুব ক্লান্ত ছিলাম। ট্রেনে উঠে বসতেই কখন যেন ঘুমিয়ে পড়েছি, নিজেই জানি না। এদিকে কখন একটু একটু করে খালি হয়ে গেছে গোটা কামরা, আমি শুধু একা মেয়ে পড়ে আছি। তারপর তারপর কি করলেন আপনি? বউটা বলে চলল। গুন্ডাগুলো আমাকে দেখতে পেয়ে ঘিরে ধরলো চারপাশ থেকে, রুমাল দিয়ে বেঁধে ফেললো আমার মুখ। তারপর ওরা আমাকে টেনে হিঁচড়ে টানতে টানতে মেঝেতে নামিয়ে আনলো। আমি প্রাণপণে বাধা দিতে লাগলাম, আঁচড়ে কামড়ে যত ভাবে পারলাম নিজেকে ছাড়িয়ে নেবার চেষ্টা করতে লাগলাম। ওরা আমাকে মারতে লাগলো নির্মম ভাবে। মার খেতে খেতে এক সময় সমস্ত শক্তি ফুরিয়ে এলো আমার, আমি মরার মতো নেতিয়ে পড়লাম। তারপর তারপর কি হলো? শালিনী তন্ময় হয়ে শুনে চলেছে গল্প। যে বলছে সে অতি সাধারণ এক গরিব ঘরের বউ, হাতে প্লাস্টিকের শাখা, প্লাস্টিকের পলা, রুক্ষ চুল, হাত খোপা করে বাঁধা, ক্লান্ত 2টো চোখ, মাথায় ঘোমটা। এই মেয়েটাই কি সেই মেয়েটা যার আগুন ঠিকরানো চোখ আর বিরাট বিরাট লম্বা নখ বের করা হাড়ের আঙুল দেখে ভয়ে পিছু হটতে হটতে গুন্ডাগুলো টপ টপ করে ঝাঁপিয়ে পড়েছিল চলন্ত ট্রেনের তলায়? অসম্ভব। কিন্তু তবে কি শালিনী ভুল দেখলো চোখে? কিন্তু তাই বা হবে কেন? ছেলেগুলোর ফেলে যাওয়া মদের বোতলগুলো তো এখনো গড়াগড়ি খাচ্ছে সিটের তলায়। বউটি তখনও বলে চলেছে তার একদিনের নিদারুণ অভিজ্ঞতার কথা। তারপর বুঝলেন দিদিমণি, তারপর একের পর এক ওরা আমার ওপর। কথা শেষ হলো না তার। কর কর করে ভীষণ শব্দে আবার একটা বাজ পড়ল, খুব কাছেই কোথাও। শালিনী দেখল হঠাৎ বউটি গল্প মাঝপথে থামিয়ে দিয়ে শটান উঠে দাঁড়িয়ে পড়ল। ঘোমটা ঠিক করে সবজির ঝুড়িটা মাথায় নিয়ে আবার সেই রোবটের মতো পায়ে দরজার দিকে এগুতে লাগলো। শালিনী চিৎকার করে উঠল, যাবেন না, যাবেন না, পড়ে যাবেন, দরজা খোলা তো। ফুল স্পিডে ছুটছে তখন ট্রেন। পড়ে গেলে যে মেয়েটি বাঁচবে না শালিনী বুঝতে পারছিল। কিন্তু বউটি আর কোনো দিকে তাকালো না, সোজা খোলা দরজার দিকে এগিয়ে যেতে লাগলো। শালিনী কাতর ভাবে চিৎকার করে বলল, থামুন থামুন, আপনি থামুন, এভাবে নামতে গেলে মারা পড়বেন তো। বউটি এবার ঘুরে দাঁড়ালো। শালিনী দেখল আবার সেই জ্বলন্ত কয়লা বসানো 2টো চোখ, তীব্র নীল রশ্মি ছুটে বের হচ্ছে 2 চোখ থেকে। শিউরে উঠে 2 হাতে মুখ ঢেকে ফেলল সে। আবার বজ্রের গর্জন, আবার বিদ্যুতের ঝলক, তারপরই দড়াম করে একটা শব্দ হলো। এ কি? চলন্ত ট্রেন থেকে ঝাঁপ দিল বউটা। সম্বিত ফিরতে ফিরতে
চেন টেনে ট্রেন থামাবার অনেক চেষ্টা করলো শালিনী, কিন্তু কোথায় যেন কিছুই ঠাহর করতে পারল না অন্ধকারে, কারণ ততক্ষণে কম্পার্টমেন্টের আলোগুলো সব নিভে গিয়েছে। থর থর করে কাঁপছে শালিনী। এসব কি হচ্ছে আজ তার সঙ্গে? প্রথমে 5 জন গুন্ডা বদমাস ট্রেনের তলায় কাটা পড়ল, তারপরে এই বউটি নিজে থেকে ঝাঁপিয়ে পড়ল লাইনে। দুটো এত বড় দুর্ঘটনা ঘটল, অথচ একবারও থামলো না ট্রেনটা, ছুটে এলো না গার্ড। সবকিছুই যেন একটা ভয়ঙ্কর নাটকের সাজানো একটার পর একটা দৃশ্যের মতো ঘটে চলেছে। তবে কি আজ এই ট্রেনে যা যা ঘটল তার কিছুই সত্যি নয়, একটা ভয়ঙ্কর মর্মান্তিক ঘটনার ভৌতিক পুনরাবৃত্তি? ভয়ে ছাই হয়ে গেছে শালিনীর মুখ। গুন্ডার ভয় নয়, সেই অদ্ভুত সহযাত্রিনীর কথা ভেবে। কে জানে, শালিনীর এখন স্পষ্ট মনে পড়ছে লাইনে ঝাঁপ দেবার আগে যখন রোবটিক পায়ে দরজার দিকে এগিয়ে যাচ্ছিল মেয়েটি, তখন তার পা দুটো ট্রেনের মেঝেটা স্পর্শ করছিল না। তাহলে কে ও কি আদৌ কোনো মানুষ? বৃষ্টিটা ধরে এসেছে ততক্ষণে। শালিনী দেখল ধীরে ধীরে ট্রেন ঢুকছে স্টেশনে। ওই তো লেখা আছে স্টেশনের নাম বড় বড় অক্ষরে, বাঘা যতীন। প্ল্যাটফর্মে দাঁড়িয়ে আছেন ছাতা মাথায় উদ্বিগ্ন মুখে তার বাবা। গল্পটি এখানেই শেষ হলো। ধন্যবাদ এতক্ষণ আপনাদের আমার সঙ্গে থাকার জন্য ধন্যবাদ জানাচ্ছি। যদি গল্পটি শুনে আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন, যাতে প্রতি শনিবার এই রকম নতুন নতুন গল্পগুলি সবার আগে আপনাদের কাছে পৌঁছতে পারে। আর আরও একটা কাজ যদি করেন তাহলে বড় ভালো হয়, আপনারা গল্পটি আপনাদের বন্ধুদের কাছে শেয়ার করে দেবেন আর কমেন্ট করবেন। আচ্ছা, আজ তাহলে চলি। ধন্যবাদ। শুভরাত্রি।